এই গেল 15 দিন ধরে আমার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, মানে কত উপর লেভেল থেকে করলে এটা করা যায়? আমি তো গত এই 10 বছর ধরে দেখছি যে ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এগুলো কিভাবে কি করতে হয়। এটা অবাক করার বিষয় যে এত উপর লেভেল থেকে তারপরে আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে লাগা হয়েছে। কেন? কারণ কথা বলতে দেওয়া হবে না। কথা বলতে দেওয়া হবে না কেন? আমরা হইলাম গিয়া সব ওনাদের বিরুদ্ধে কথাবার্তা বলি, আমরা দেশের বিশৃঙ্খলা তৈরি করি। এই গেল 15 মাসে মনে করেন, কথার কথা, আমরা খুব বিশৃঙ্খলা করি। আমি আর পিনাকি দাদা আমরা দুজন সারাদিন বিশৃঙ্খলা করি, দেশের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে রাখি। আপনি বলেন তো, আমরা দুইজন এই গত 1.5 বছরে কয়জন মানুষকে হত্যা করেছে? এই ইউনূস সরকারের সময়ে সব মিলায় শুধুমাত্র নদীতে ডুবিয়ে এই অজ্ঞাত লাশ পাওয়া গেছে 38 জনের। এই গেল 15 বছর, এই কয়দিন আগের জরিপ এটা। সব মিলিয়ে প্রায় 450 মানুষ খুন হয়েছে। আচ্ছা, কয়দিন আগে যেই ব্যক্তিরা আপনাদের কাছে বারবার তাদের নিরাপত্তা চেয়েছে, যাদের কারণে আপনি আজকে উপদেষ্টা হতে পেরেছেন, সেই ব্যক্তিকে হত্যা করা হয়েছে। হত্যার পরে সেই হত্যাকারীকে আপনারা নির্বিঘ্নে এই দেশের ভেতরে লুকিয়ে রেখেছেন, ধরছেন না। আমি গতকালকে খুব নির্ভরযোগ্য একজন পুলিশ কর্মকর্তার কাছে শুনলাম, হাদির যে হত্যাকারী ফয়সাল, তাকে ডিওএইচএস এর একজন ব্রিগেডিয়ার জেনারেলের বাসায় রাখা হয়েছে এবং সেই ব্রিগেডিয়ার জেনারেলের বাসায় পুলিশ সেই লোকেশন আপনার ঠিক করে তারপরে তাকে বলেছে যে এই বাসায় আছে, তারা এই বাসায় করতে চায়। তাদেরকে তাৎক্ষণিক সেই বাসায় যেতে দেওয়া হয় নাই, বাধা দেওয়া হয়েছে। হতে পারে তাকে হয়তো সেখান থেকে এখন সরিয়ে দেওয়া হয়েছে, আছে কিনা সেটা তারা বলতে পারবে। সো এই যে নিরাপদ একটা রাষ্ট্র যে স্বাধীন করে দিল, তার খুনিকে যে নিরাপদ জায়গা করে দেয়া এই রাষ্ট্রের, সে রাষ্ট্রের বিরুদ্ধে তো মানুষ বিপ্লব করবেই। আপনি যদি এটাকে মব বলেন, তাহলে মব আপনার কাছে মব, কারণ আপনি সেটাকেই মব বলবেন যেটা আপনার ক্ষমতাকে চ্যালেঞ্জ করবে। আপনার ক্ষমতা যতক্ষণ ঠিক থাকবে ততক্ষণ আপনি সেটা শান্তিপূর্ণ মনে করবেন। এটা হাসিনাও করতো, এটা হিটলারও করেছে, এটা সারা পৃথিবীতে সবাই করে। অতএব এই সরকারও যেই একনায়কতন্ত্র, যেই ফেসিবাদের যেই মানে প্রথম যে শুরুটা, সেই শুরুটা তারা আমাদেরকে দিয়ে করেছে। আপনার কি অনুসন্ধানী প্রতিবেদনের বাংলা এডিশন ভাই, বাংলা এডিশন হচ্ছে গিয়ে আপনার বিশৃঙ্খলা তৈরি করার জন্য নাকি বাংলা এডিশনই করেছে। বাংলা এডিশনকে কবে কোন মন্ত্রী, কোন উপদেষ্টা আমাদেরকে শর্ত দিয়েছিল যে প্রথম আলোতে যদি অগ্নিকাণ্ড হয় তাহলে সেটা প্রচার করা যাবে না? বাংলা এডিশনকে এরকম কোনো শর্ত দেওয়া ছিল নাকি? প্রথম আলোকে কি বলে দেওয়া আছে নাকি যে আপনি এই নিউজ করতে পারবেন, এই নিউজ করতে পারবেন না, যা ঘটে আমি সব দেখাইতে পারবো? আমি নিজে কি করেছি নাকি সেটা? বাংলা এডিশন করেছে সেটা? আমারে যদি নাকি আপনি দোষ দেন, আমারে দোষ দেন, কোনো সমস্যা নেই। বাংলা এডিশন কে? আমি বাংলা এডিশনের কি? আমি বাংলা এডিশনের কিছু নাকি? আচ্ছা, ইলিয়াস, এখানে একটা ছোট্ট প্রশ্ন করি, সরি ফর ইন্টারাপশন। মানে আমি আমার ফেসবুকে দেখছি আর কি, বাংলা এডিশনের কোনো একজন সাংবাদিককে নাকি দেখা গেছে ওইখানে। বাংলা এডিশনের কোনো সাংবাদিক না। প্রথম কথা হচ্ছে, যার কথা বলা হচ্ছে বিভিন্ন ইন্ডিয়ান ইয়েগুলোতে, আপনার কি বলে পত্রিকাগুলোতে তার একটা নিউজ, সে যখন কিনা ভাঙচুরের ঘটনা, আপনার সরি অগ্নিকাণ্ডের যে ঘটনা, অগ্নিকাণ্ডের ঘটনার পরে সে 2 হাত এইভাবে প্রসারিত করে একটা ছবি তুলেছে সেখানে। এখন কে ভাঙচুর করেছে, কি করেছে, আমি ওই আলাপেই যাব না, আমি কৌশলগত কারণে ওই আলাপেই যাব না। কিন্তু কোনো মানুষ এক জায়গায় ভাঙচুর হচ্ছে, সে এখানে, এটা কি অপরাধ নাকি এভাবে হাত তুলে ছবি তোলা? তাকে কেউ ভাঙচুর করতে দেখেছে? সে কাউকে ভাঙচুর করতে বলেছে এরকম কোনো ছবি আছে? এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই ছেলে আমাদের বাংলা এডিশনের কোনো রিপোর্টারও না, কোনো কিছুই না। সে আমাদের সাথে, আমার সাথে তার একটা খুব ভালো সম্পর্ক। সে দেশের বাইরে থাকে, কিছুদিনের জন্য দেশে এসছে, সে সৌদিতে থাকে, কিছুদিনের জন্য দেশে এসছে, এবং তার কাছে আমার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে সে আমার অ্যাডমিন। আমার ফেসবুক পেজ গণমাধ্যমের বাংলা এডিশনের সে কোন না, বাংলা এডিশনের কোনো এমপ্লয়ি না সে। না, সে আমার খুব ঘনিষ্ঠ, আমার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলের অ্যাডমিন সে। আমার খুবই ক্লোজ একটা ছোট ভাই। কিন্তু পিনাকি ভট্টাচার্য, মানে আপনার প্রশ্নের সাথে কথা হচ্ছে দাদা যে কেউ যদি নাকি এক জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সে এইভাবে একটা ছবি তুলেছে, এই ছবিটাই সবখানে। কিন্তু কোন গণমাধ্যম কর্মীর সংশ্লিষ্টতা যদিও প্রমাণ পাওয়া যায়, তার ভিত্তি থেকে কি একটি গণমাধ্যমকে আসলে বন্ধ করে দেওয়া যায় কিনা, সেটিও তো একটি বড় প্রশ্ন।
না সেটা তো বটেই। আমি তো পরের দিনই ওইটা লিখেছি যখন আমি এটা জানতে পারলাম যে এটা এনওসি বাতিল করা হয়েছে, যে বাংলা এডিশনের অপরাধ থেকে। তখন আমাকেই আবার ওই ছবিটা পাঠিয়ে বলা হয়েছে যে প্রবাবলি এই কারণে। আমি সেই জন্য বললাম যেহেতু একটা রেকর্ড থাকবে, সেই জন্য বললাম এটার একটা জবাব থাকা উচিত ছিল আর কি। পরিষ্কার আমার মনে হয় ঘুরে ফিরেই আপনাদের দুজনের নামই আমরা দেখতে পাচ্ছি। এই ঘটনাকে কেন্দ্র করে আপনাদের ভূমিকা কিংবা যে ধরনের মব তৈরির সরকারের একটি পক্ষ থেকে আমরা মব তৈরির যেই অভিযোগ শুনতে পাচ্ছি, সে বিষয়ে আপনার মন্তব্য। আমি বলিনি যে ওই দিন আমি কি করেছি, আমি কি বলেছি সেটার তো ডকুমেন্টেড এভিডেন্স আছেই, তাই না? আমার ফেসবুকে লেখা আছে, আমি একটা ইভেন লাইভ করেছি, সে লাইভও আছে। তো এখন যদি এই এত কিছুর পরেও কেউ অন্য কিছু বলতে চায় বা শুনতে চায়, তাহলে আমার বলার কিছু নাই। আমি ওই দিন কি করেছি, কি ভূমিকা নিয়েছি, সেটা আমার ফেসবুক অ্যাকাউন্টে পরিষ্কারভাবে আছে, এখনো আছে। এখন প্রশ্ন উঠতে পারে যে কেউ বলতে পারে যে আপনি তো সবসময়, এমনকি এখনো, প্রথম আলো ডেইলি স্টারের রোলের বিরুদ্ধে বলেন। অবশ্যই আমি তাদেরকে মনে করি দে আর ফ্যাসিস্ট অ্যানাবলার, মানে তারাই হাসিনাকে ফ্যাসিস্ট হিসেবে তৈরি করেছে। তারাই সেই প্রতিষ্ঠান যারা বাংলাদেশে 1/11 ঘটিয়েছে, এটা ডকুমেন্টেড ট্রুথ। 1/11 ঘটিয়ে বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিয়েছে এই দুই পত্রিকা, প্রথম আলো এবং ডেইলি স্টার। হাসিনার শাসন আমলে তারা ক্রমাগত জঙ্গি ন্যারেটিভ তৈরি করেছে, এবং তারাই আজকে এই মব ন্যারেটিভ তৈরি করছে। যারা হাসিনার আমলে জঙ্গি জঙ্গি বলে চিল্লাতো, আজকে তারাই মব মব বলে চিল্লাচ্ছে। জঙ্গি এবং মব এই দুইটা শব্দই তৈরি সেই হাসিনার শাসনে, এবং সেই ফ্যাসিস্ট শাসনের যারা অবশেষ, তারাই আজকে সেই শব্দটাকে আজকে আর জঙ্গি বলে না, আজকে বলে মব। যাদেরকে তারা হত্যাযোগ্য বলে মনে করে, যাদেরকে এই সমাজ থেকে নির্মূল করা উচিত, তাদের গায়ে সে মব তকমাটা এঁটে দেয়। মব শব্দটা তো হিন্দুত্ববাদীদের শব্দ। আপনি ইন্ডিয়ান মিডিয়া দেখেন, মোদির মিডিয়া দেখেন, গদি মিডিয়া দেখেন, আপনি দেখেন মুসলমানদেরকে মব বলা হয়, জিহাদিস্ট মব। ওইখান থেকে ধার করছে তো এরাই করবে। এই প্রথম আলো আর দিল্লি স্টার এরাই করবে। এই মব শব্দটা কারা নিয়ে আসছে আজকের আমাদের আলোচনায়? এরাই। এই প্রথম আলো, দিল্লি স্টার এটা নিয়ে আসছে ইন্ডিয়া থেকে। আমি যদি এটার সাথে একটু যুক্ত করি যে আপনি প্রথম আলোর সামনে যে জিয়াফতের ডাক দিয়েছিলেন, এবং অনেকেই অভিযোগ করছেন যে এই এই ঘটনার এক ধরনের বৈধতা উৎপাদনে আপনার ভূমিকা থাকতে পারে, কিংবা সেই ঘটনার এক্সটেনশন বলে অনেকে দাবি করছেন। প্রথম আলো ডেইলি স্টারের যে ভূমিকা, তাদের যে আমরা গত 15 বছরের ফ্যাসিবাদী আমলে আপনি যে তাদের ভূমিকার কথা বলছিলেন, তার বিরুদ্ধে কি আসলে কোনো যে প্রক্রিয়াগত যেই মানে সঠিক প্রক্রিয়া কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, কিংবা সেটি নেওয়ার সুযোগ ছিল কিনা, এখনই সেটি সম্ভব কিনা আসলে? না দেখেন, আমি তো ডেইলি স্টার নিয়ে কয়েকটা এপিসোড করেছি, এবং একটা এপিসোডে আমি খুব স্পেসিফিক্যালি ডেইলি স্টার কি নিউজ ছেপেছে, কোন সময়, এমনকি ডেইলি স্টার তো এই বর্ষা বিপ্লবের সময় আমাদের আন্দোলনকারীদেরকে তো তারা দুষ্কৃতিকারী বলেছে, ডেইলি স্টার মাহফুজ আলম বলেছে। হ্যাঁ, মাহফুজ আলমের রোল নিয়ে তো আমি 38 মিনিটের সম্ভবত একটা এপিসোড করেছি, এবং আমি বলছি এটা নিয়ে সম্ভব হলে 100 মিনিটের এপিসোড করা যায়, 100 ঘন্টার এপিসোড করা যায়। প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধে জনগণের যে গণরোষ, এটা লেজিটিমেট গণরোষ আছে, এবং এই দুইটা পত্রিকার তো আসলে শাস্তি দেওয়া উচিত ছিল, আইন করে, এর বিরুদ্ধে কমিশন গঠন করে এই দুইটা পত্রিকাকে শাস্তি আদালতে তোলা উচিত ছিল, মাহফুজ আনাম এবং মতিউর রহমানকে। এটা তো হয়নি, বরং তারাই দাবি করে যে তারাই এই উপদেষ্টা পরিষদ তৈরি করছে, তারা উপদেষ্টাদেরকে নিয়ে যে বইটই ছাপায় আর কি। হ্যাঁ, সো তারা পার্ট অফ পাওয়ার হয়েছে, যাদের শাস্তি পাওয়ার কথা ছিল তারাই পার্ট অফ পাওয়ার হয়েছে, এবং এটাই তো হয়েছে। এই জন্যই তো বিপ্লবটা ধ্বংস হয়েছে। প্রথম আলো ডেইলি স্টার গত 15 বছর শুধু নয়, 1/11 এর সময় থেকে যে কাজ করেছে,
বাংলাদেশের রাজনীতিতে যেভাবে হস্তক্ষেপ করেছে, বাংলাদেশের রাজনীতিকে, বাংলাদেশের স্বার্থকে, বাংলাদেশ রাষ্ট্রটাকে যেভাবে ভারত রাষ্ট্রের কাছে তুলে দিয়েছে, তো রাষ্ট্রদ্রোহিতা। এই অপরাধের বিচার হতে হবে, প্লেন অ্যান্ড সিম্পল। এই অপরাধের বিচার না হওয়া পর্যন্ত মানুষের গণরোষ এই দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে থামবে না। কিন্তু আমরা যদি নিকট ভবিষ্যতে আবার ক্ষমতার যে বাংলাদেশের যে গণতান্ত্রিক আমরা যে অভিযাত্রার স্বপ্ন দেখছি, সেখানে কি আসলে প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধে আপনি যে অভিযোগগুলোর কথা বলছেন, তাতে আসলে কি কোনো ব্যবস্থা নেয়ার সম্ভাবনা দেখছেন? আসলে বাংলাদেশের ডেমোক্রেসি স্টেবলই হবে না যদি প্রথম আলো ডেইলি স্টারের অপরাধের বিচার না হয়। প্লেন অ্যান্ড সিম্পল। প্রথম আলো ডেইলি স্টারের অপরাধের বিচার না হলে বাংলাদেশের ডেমোক্রেসি স্টেবল হবে না, বাংলাদেশ ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত হবে না, বাংলাদেশের ফ্যাসিস্ট শাসনের ফিরে আসার সম্ভাবনা এটা নষ্ট হবে না, এটা বন্ধ হবে না। সাংবাদিক ইলিয়াস হোসেন, আপনার কাছে এবার একটু যেতে চাই। বিশেষ করে এই ঘটনাকে কেন্দ্র করে, অগ্নিকাণ্ডের ঘটনায় আপনার নামটাই সবচাইতে বেশি সামনে আসতে আমরা দেখলাম, এবং তার পরবর্তীতে আপনার যে সামাজিক যোগাযোগ মাধ্যমের আপনার যে প্ল্যাটফর্মগুলো, সেগুলো বাংলাদেশে স্থগিত করা হয়েছে, কিংবা আপনি বাংলাদেশে এই মুহূর্তে আপনার যে সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্মগুলো আছে সেখান থেকে কথা বলার সেই সুযোগটি আসলে নেই। এই জায়গাতে আসলে যদি আমরা মানুষের বাকস্বাধীনতার কথা বলি, যেই বাকস্বাধীনতার ভিত্তিতেই আসলে আপনার বাংলাদেশের মানুষের সামনে কথা বলার অধিকার আপনি রাখেন, ঠিক একই বাকস্বাধীনতা কিংবা গণমাধ্যমের স্বাধীনতার জায়গা থেকে আসলে প্রথম আলো ডেইলি স্টারের যে দুর্ঘটনা অথবা যেই অগ্নিকাণ্ডের ঘটনা আমরা দেখলাম, সেটিকে আসলে আপনি কিভাবে দেখেন? দুটি, আপনাকে এবং প্রথম আলো ডেইলি স্টারের যেই পরিস্থিতি আমরা দেখলাম, এই দুটির কোনোটি কি আসলে বাক স্বাধীনতা কিংবা গণমাধ্যমের স্বাধীনতার জন্য স্বাস্থ্যকর কিনা? বাক স্বাধীনতা বাংলাদেশে দুই প্রকার। এক নম্বর হচ্ছে আপনি ধর্মীয় স্বাধীনতা চাবেন, ধর্মীয় স্বাধীনতার সময় আপনি আল্লাহ রাসূল তাদেরকে নিয়ে যা মনে চায় তাই বলতে পারবেন। মাদ্রাসার শিক্ষকদেরকে জঙ্গি বানায় তারপরে তাদের ক্রস ফায়ারে দিতে পারবেন, মেরে ফেলতে পারবেন, জঙ্গি বানায় ঘরের ভেতরে বোমা রেখে তাদের পরিবার সহ উড়াই দিতে পারবেন, এটা কোনো সমস্যা নাই। একজন হিন্দু যদি কোথাও পকেট মারতে গিয়ে মুসলমান এক মেয়েকে জোর করে আপনার ধর্ষণ করেছে, মুসলমান এক মেয়েকে আপনার মিথ্যা পরিচয় দিয়ে তারপরে তার সাথে প্রেম করতে গিয়েছে, তাকে ধরে থানায় দেওয়া হয়েছে, পুলিশ তার মামলা নেবে না। মামলা নেবে না কেন? কারণ হচ্ছে সে হিন্দু, এটা করলেই সংখ্যালঘুদের উপর নির্যাতন হয়ে যাবে। বাংলাদেশের সংখ্যালঘু হচ্ছে আমরা মুসলমানেরা, আমাদের নিয়ে আপনি যা মনে চাই তাই বলতে পারবেন, এটা কোনো সমস্যা না। প্রথম আলো ডেইলি স্টারের আজকে একটা বিষয় আপনাকে বলি, আজকে আদালতে এটার একটা শুনানি ছিল। সেই শুনানিতে বিচারক বলে দিয়েছেন যে প্রথম আলোর বিরুদ্ধে কোনো মামলা করতে হলে রাষ্ট্রের লাগবে, রাষ্ট্রের অনুমতি লাগবে, রাষ্ট্রের অনুমতি ছাড়া এটা করা যাবে না। তো প্রথম আলো ডেইলি স্টার এই গত 1.5 বছরের ভেতরেও যদি বলি, আগের কথা তো দাদা বললো, এই গত 1.5 বছরের কথা যদি বলি, আমাদের সবশেষ একটা ঈদ গিয়েছে। সেই ঈদের মধ্যে তারা রমজানের ঈদে তারা কুকুরের মাথায় আপনার কুকুরকে আমাদের করেছে, মানে এই ঈদের একটা ব্যানার বানিয়েছে তারা, ঈদ মোবারক লিখতে গিয়ে সেখানে কয়েকজন মানুষের পাশে একটা কুকুরকেও সেই কার্টুনের মধ্যে বসিয়ে দিয়েছে। এটা ইরিলেভেন্ট, এবং এটার সাথে মানে আমাদের ইসলাম ধর্মের ঈদের রোজার কোনো সম্পর্ক নাই, তারা সেটা করেছে। সেটা সেই মামলাটারই আজকে শুনানি ছিল। তো এইভাবে যদি আপনি একটা একটা করে ধরেন যেটা বলা হচ্ছে প্রথম আলোর ডেইলি স্টারের অগ্নিকাণ্ডের কথা, প্রথম কথা হচ্ছে আমি প্রথম আলো ডেইলি স্টারকে পত্রিকা হিসাবে মনে করি না। কেউ কেউ বলে থাকেন যে আমরা প্রথম আলো ডেইলি স্টারের মতো প্যারালাল আরেকটা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারি না কেন? প্রথম আলো ডেইলি স্টারের মতো প্যারালাল প্রতিষ্ঠান মানে কি? তাহলে আমাকে বাংলাদেশের বাইরের কোনো এক রাষ্ট্রের শাখা অফিস হিসাবে কাজ করতে হবে এই দেশে, এটার নাম প্যারালাল। আমি সারাদিন মিথ্যা সংবাদ পরিবেশন করবো, এটার নাম প্যারালাল। আমি সারাক্ষণ মুসলমানদের, আপনি এই কালকের প্রথম আলোর যদি আপনি ইটা দেখেন, তারা সারা বাংলাদেশে সবাই লিখেছে যে আজ ইংরেজি নববর্ষের প্রথম দিন, তারা লিখেছেন খ্রিস্টীয় নববর্ষের প্রথম দিন। ওরা কিন্তু ব্রেন গেম খেলে, ওদের প্রতিটা জিনিসের পেছনে একটা উদ্দেশ্য থাকবে।
তো ওরা এই যে ঈদ নিয়ে, রোজা নিয়ে, তারপরে বিভিন্ন বিষয় নিয়ে আপনি গত কয়েকদিন ধরেও যদি বলেন, দাদার পোস্টেও গতকালকে ডেইলি স্টারের একটা, ডেইলি স্টার না প্রথম আলো দাদা আপনার একটা পোস্টই করেছেন যে তারা লিখেছে যে প্রথম আলো। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী। আজকে কিসের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী? কিসের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী? ও পালিয়ে গিয়েছে, চোর, ও খুনি। এই মানে খুব নিকট অতীতে সে 2400 মানুষকে হত্যা করেছে। এগুলো সব সারা পৃথিবী জাতিসংঘের প্রতিবেদনে এগুলো উঠে এসেছে। তা আপনি তারে বলছেন যে ক্ষমতাচ্যুত, নর্মালাইজ করার। হাসিনা খালেদা জিয়ার ইয়েতে আপনার শোক জানিয়েছে, সেটা তাদের সংবাদ। আরে ভাই, খালেদা জিয়া আজকে যে মারা গিয়েছে এটা বিএনপি ভুলে যাইতে পারে, বাংলাদেশের মানুষ ভুলে নাই। আজকে এই খালেদা জিয়ার মৃত্যুর পিছনে দায়ী এই প্রথম আলো। সেই পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে 21শে আগস্ট, তারপরে হচ্ছে গিয়ে এই যে জিয়া অরফানেজ ট্রাস্ট, এতিমের টাকা, এই সেই নানান কথাবার্তা বলে প্রতিটা মামলাতে তাদেরকে শেখ খালেদা জিয়ার নাম আনার চেষ্টা করা হয়েছে, তারেক রহমানের নাম আনার চেষ্টা করেছে, এবং সবগুলোতে আপনার এই ইয়েতে আপনি আমার ইউটিউব চ্যানেলে 21শে আগস্ট নিয়ে একটা প্রোগ্রাম করা হয়েছে, আপনি সেখানে দেখবেন প্রথম আলো স্বীকার করেছেন যে জজ মিয়া নাটক, এটা প্রথম আলোর সংবাদের ভিত্তিতেই হয়। আমি সেই জজ মিয়াকে খুঁজে বের করেছি এবং সেই জজ মিয়া বলেছে প্রথম আলো তাকে 2 লাখ টাকা দিয়েছে। এই প্যারালাল তো বাংলাদেশে কোনো সাংবাদিক হইতে পারবে না, কোনো পত্রিকা হইতে পারবে না। সো আপনারা যারা বলেন যে প্রথম আলো ডেইলি স্টারের মতো হতে হবে, প্রথম আলো ডেইলি স্টারের মতো বাংলাদেশে কোনো পত্রিকা হইতে পারবে না। বাংলা এডিশন আজকে 1 সপ্তাহ বাংলাদেশে নাই। এই 1 সপ্তাহের ভেতরে তারা কেরানীগঞ্জে জঙ্গি আস্তানা খুঁজে বের করেছে। পরে জানা গেল কি, সেই আলামিন হচ্ছে গিয়ে আওয়ামী লীগের আমলে এই এটিইউ, তারপরে সিটিটিসি, এদের নিয়ন্ত্রিত যেই পুলিশের যেই গ্রুপটা ছিল, ভারতের হয়ে কাজ করত, তারা এই আলামিনকে বিভিন্ন মামলায় ব্যবহার করত, বিভিন্ন ঘটনা ইনসিডেন্টে নিয়ে তাকে বসাতো। সে হলো মানে বোমা বানাতে পারে, তাকে দিয়ে একটা মামলা করা হতো, এবং সব মামলাতে, অনেকগুলো মামলাতে সে আসামি। সেই আলামিনকে দিয়ে আবার ফের আজকে এই বোমা বানিয়ে তারপরে সেখানে নাটকটা সাজানো হলো। এই গত 1.5 বছরে বাংলা এডিশন রংপুর, সিরাজগঞ্জ, গাইবান্ধা, বিভিন্ন জায়গায়, অন্তত 10টা জায়গায় প্রথম আলোর এই রংপুর, লালমনিরহাট অথবা কুড়িগ্রাম, আমার মনে নাই, সেখানে প্রথম আলো সাংবাদিক গিয়ে হিন্দুদেরকে বলেছে যে আপনারা বাড়িঘর করেন, আপনারা টিন সব খোলেন, আগুন লাগান। সেগুলো প্রথম আলো সাংবাদিক ছবি তুলেছে আগুন লাগানোর পরে, তুলে তারপরে পরের দিনের পত্রিকা তারা নিউজ করেছে যে হিন্দুদের বাড়িঘরে সাম্প্রদায়িক হামলা। আমাদেরকে বলেছে যে তারা এই কাজগুলো করেছে। এইভাবে তারা যদি সাংবাদিকতা করে, এই সাংবাদিকতা করে তো বাংলাদেশে কেউ প্যারালাল হইতে পারবে না। ইলিয়াস হোসেন, আপনি যে অভিযোগের কথাগুলো বলছেন, মানে আমি যদি একটু এখানে যুক্ত করি, আপনি যে অভিযোগের কথা বলছেন, ডক্টর ভট্টাচার্য যেটা বললেন যে এগুলো তো আসলে রাষ্ট্রদ্রোহিতা কিংবা ক্রিমিনাল অফেন্স, কিন্তু তার বিপরীতে মানে যেভাবে প্রথম আলো ডেইলি স্টার আসলে যেই অগ্নিকাণ্ডের ঘটনা আমরা দেখলাম, তার মধ্য দিয়ে কি আসলে প্রথম আলোর ডেইলি স্টারের কোনো পরিবর্তন কি আদৌ হবে, কিংবা এগুলোর আসলে সুবিচার হবে কিনা সেক্ষেত্রে আসলে? আচ্ছা, একটা আপনি কি আমাকে প্রশ্ন করলেন না দাদাকে? আপনার কাছে জানতে আমি একটা কথা বলি। আজকে যেই সরকার, যেই নপুংসক সরকার আজকে আপনার এই প্রথম আলো ডেইলি স্টারের ব্যাপারে, অগ্নিকাণ্ডের ব্যাপারে খুব প্রতিক্রিয়া দেখাচ্ছেন, এই সরকারের জন্ম কিভাবে? এই সরকার কি নির্বাচন করে এসছে? আজকে শফিকুল আলম কথা বলে, শফিকুল আলম এই সরকারের পার্ট হয়েছে কেন জানেন? শফিকুল আলম প্রথম ব্যক্তি যিনি কিনা এফপিতে আপনার করেছেন, এই সংবাদ করেছেন শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন। তা আমার তো তাহলে প্রধান উপদেষ্টা হওয়ার কথা। আমি তো সেই জুলাইয়ের 19 তারিখে বলেছি শেখ হাসিনা পালিয়েছে। আমি আমার সেই সোর্স থেকেই আমি জেনেছি যে সে যে পালাবে, তার পালানোর ব্যবস্থা করা হচ্ছে। তাহলে আমার প্রধান উপদেষ্টা বানায় দেন আপনারা। উনি এই এক পালানোর কথা বলে, আপনাকে যদি আমি আমার এই জায়গায় আজকে আপনাদের বাংলা এডিশনের দর্শক যারা আছেন, আমি সবাইকে কোশ্চেন করলাম, শফিকুল আলম নামে পৃথিবীতে একজন প্রাণী ছিল, এটা এই ইউনূস ক্ষমতায় আসার আগে কবে আপনারা জানতেন বলেন? আপনারা জানতেন? আমি জানতাম, আমি তাকে চিনতাম। আপনারা জানতেন কিনা? তার অবদান কি? এই গেল 2014 সালের পর থেকে ইলিয়াস হুসাইন কি করেছে, পিনাকি ভট্টাচার্য কি করেছে, যারা আরো অনেকেই আছে, আমার যাদের সাথে সম্পর্ক খারাপ, তাদের অনেকেও আপনার এই সরকারের বিরুদ্ধে কথা বলেছে। শফিকুল আলম কি করেছে? তিনি আজকে বিভিন্ন জায়গায় গিয়ে, তার টকশো দেখি আমি, সে জায়গায় বলে যে এই ধরনের মববাজি, এগুলো তো আমরা, তুই এই মবের মাধ্যমে
এই সরকার ক্ষমতায় এসছিস তোরা, সে মবের সরকার তোরা যদি এটাকে মব বলিস তাহলে তোরা মবের সরকার। কোন নির্বাচনের মাধ্যমে এই সরকার আসে নাই। তা আপনি আমাকে শিখাচ্ছেন যে এখন এইটা করে তারপরে কি হলো, এই পত্রিকা অফিসে যদি কেউ পত্রিকা অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা একদিন আর 2 দিনে হয় নাই। এই যে আজকে আমরা আইসিটি বলছি, গুম কমিশন বলছি, বিভিন্ন কমিশন হয়েছে, বিডিআর এর কমিশন, স্বাধীন তদন্ত কমিশন হয়েছে, কোটি কোটি টাকা খরচ করে সেখানে সেই কমিশনের এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে। সেই রিপোর্ট কই? সেই রিপোর্টের বেসিসে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? গুম কমিশনে আলেমদের, আমার পরিচিত অন্তত 10 জন আলেম গুম কমিশনে নালিশ করেছেন। কি নালিশ? তারা গুম ছিলেন। বাংলাদেশের সংবিধান বলছে আপনাকে যদি নাকি কোনো মামলায় বা কোনো কারণে, সেটা 54 হোক আর যেই কারণেই হোক, কোনো আইন শৃঙ্খলা বাহিনী আপনাকে যদি গ্রেফতার করে তাহলে 24 ঘন্টার মধ্যে নিকটস্থ ম্যাজিস্ট্রেটের আদালতে তাকে অ্যাপিয়ার করতে হবে। সেই আলেমরা 1.5 বছর, 2.5 বছর, 5 বছর ধরে কেউ জানে না পৃথিবীর কোথায় আছেন তারা। সেই অজ্ঞাত স্থানে থেকে প্রথম আলোর সাংবাদিক টিপু সুলতান, মহিউদ্দিন, মতিউর রহমান, ওর নাম কি, আরেকজন আছেন আমি ভুলে গিয়েছি নামটা, ওনারা ভিডিও কনফারেন্সে থেকে তাদের সাথে কন্ট্যাক্ট করতেন, তাদেরকে দেখানো হতো যে তারা কি ইন্টারোগেশনে কি বলছেন, সেটা তাদেরকে, সেটার উপরে বেসিস করে আপনার প্রথম আলো নিউজ করতো তাদের ইচ্ছা মতো। তারা যেই নিউজ করতো সেই শিরোনাম অনুযায়ী তাদের ব্যাপারে কথা বলা হতো। অমুক আনসারুল্লাহ বাংলা টিম নাকি উনি সদস্য, অমুক জঙ্গি সংগঠনের সদস্য। প্রথম আলো যেটাই করতো সেটাই। 21শে আগস্টের গ্রেনেড হামলায় আমার ফেসবুক পেজে গেলেই দেখবেন সেগুলো, বাংলা এডিশন গত 2-3 দিন ধরে যে নিউজগুলো করেছে সেখানে প্রথম আলোর এই নিউজের সবগুলো দেওয়া আছে, পোস্টগুলো দেওয়া আছে, তাদের পত্রিকা কাটিং দেওয়া আছে। সেখানে প্রথম 2009 সালের এই ক্ষমতায় আসলো আওয়ামী লীগ, 2010 সালের জুন মাসে প্রথম আলো নিউজ করলো যে বাবর সম্পৃক্ত ছিলেন সন্দেহে আপনার বাবর আসামি হচ্ছেন সন্দেহে তারেক। পরের 21শে আগস্টের আগে 30 জন সহ তারেক রহমান সহ 30 জন নতুন আসামি, নতুন করে চার্জশিট দেওয়া হলো, সম্পূরক চার্জশিট দিয়ে তাদের নাম দেওয়া হলো, যেখানে কোনো সাক্ষী বলে নাই তারেক রহমানের নাম, বাবরের নাম, সাবেক মহাপরিচালক আপনার ডিজিএফআই রেজাকুল হায়দারের নাম, সাবেক মহাপরিচালক এনএসআই আব্দুর রহিমের নাম, সাবেক পুলিশের 3 জন চিফকে ধরা হয়েছে, কারোর নাম বলে নাই, সাক্ষী প্রমাণ কোনো জায়গায় কোনো কিছু নাই, তাদেরকে সেই মামলায় করা হলো। কেন করা হলো? এই প্রথম আলো তাদেরকে বলা হয়েছে। আজকে যারা কিনা সেই প্রথম আলোর ভূমিকাকে ভুলে গিয়েছেন, ভুলে যেয়ে তারপরে তাদের পত্রিকা অফিসে যে মায়াকান্না দেখাচ্ছেন, আপনাদের জন্য একদিন মায়াকান্না এই দেশের মানুষ দেখাবে। আপনার এই যে অভিযোগগুলোকে সামনে রেখে যদি পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন যেই অভিযোগের কথাগুলো বলছিলেন এবং আপনিও যেই রাষ্ট্রদ্রোহিতার ব্যাপারে প্রথম আলো ডেইলি স্টারের যে ভূমিকার কথা বললেন, তাতে করে আসলে যদি আমরা যদি দেখি যে আদালতে মানে ইলিয়াস হোসেনের কথা উদ্ধৃতি করে আমি বলি যে রাষ্ট্রের অনুমতি ছাড়া আসলে তাদের বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না, সেই জায়গা থেকে আসলে রাষ্ট্রদ্রোহিতা কিংবা এই যে জঙ্গি নাটকের উস্কানি দাতা হিসেবে প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা নেওয়া নাই যায়, তাহলে ভবিষ্যৎ বাংলাদেশে আসলে যেই পরিবর্তনের কথা আমরা বলছি সেই পরিবর্তনে আসলে কতটুকু পরিবর্তন আমরা দেখতে পাবো। একই সাথে বাংলা এডিশনের যেই এনওসি বাতিল করা হলো খুবই স্বল্প সময়ের মধ্যে, যেটিও আসলে বাংলাদেশের ইতিহাসে একটি বিরল ঘটনা। কোনো গণমাধ্যমের এনওসি আসলে এত দ্রুত সময়ের মধ্যে বাতিল করা হয় কোনো ধরনের কারণ দর্শানোর নোটিশ না দিয়েই। তার মানে আমরা তো দেখতে পাচ্ছি যে আমাদের বর্তমান সরকার তারা আসলে খুবই অ্যাক্টিভ রোল প্লে করছে, যেখানে একটি গণমাধ্যমের এনওসি বাতিল করা সম্ভব হচ্ছে এত অল্প সময়ের মধ্যে। তাহলে প্রথম আলো ডেইলি স্টারের যে ভূমিকার কথা আপনারা বলছিলেন, তাতে করে আমরা এই সরকারের পক্ষ থেকে কি আদৌ কোনো ব্যবস্থা দেখা সম্ভব? গতকাল নজরুল ইসলাম খানের যে বক্তব্য গত পরশু, একটু এটা কি পাওয়া গেছে আমার দেওয়া ইয়েটা? নজরুল ইসলাম খান সকলের সামনে টেলিভিশন ক্যামেরার সামনে সবার সামনে উনি বললেন ফ্যাসিবাদী হাসিনা। প্রথম আলো সেইটা নিয়ে নিউজ করলো, ফ্যাসিবাদী শব্দটা কেটে দিল। মানে দেখেন পরবর্তীতে সংশোধন অন রেকর্ড পরবর্তীতে তো ঠাপ খেয়ে সংশোধন করছে। এটা তো ঠাপ প্রত্যেক দিনই খায়, হ্যাঁ, ঠাপ না খেলে সংশোধন করতো না। মানে
ওকে তো বলতে হবে যে পৃথিবীতে কোন গণমাধ্যম আছে মুখের কথা নাই করে দেয়। আমাদের তো মুখের কথা নাই করে দেয়। আমাদের তো কোনোদিন রেফার করতে দেখেননি, কোনোদিন দেখছেন আমাদের কোনো রেফার করতে দেখছেন প্রথম আলো ডেইলি স্টারকে? না, কোনোদিন রেফার করেনি। আমরা তো কিছু বলি না, সমাজ রাষ্ট্র সম্পর্কে আমরা কিছু বলি না। ওইখানে একটা গুরুত্বপূর্ণ একটা সমাবেশে, সবচেয়ে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সমাবেশে ওইখানে অফিসিয়ালি যেই কথাটা বলা হয় সেটাও নাই করে দেয় এরকম গুরুত্বপূর্ণ মানুষের মুখ থেকে। ফ্যাসিবাদ বলা যাবে না হাসিনাকে। দেখেন, তাহলে এটাই হচ্ছে তাদের সম্পাদকীয় নীতি, কেটে দিচ্ছে ওই কথাটা। এবং এভাবেই তারা সত্য উৎপাদন করে। মানে আমি তো বলি, এটা তো মিডিয়া না, এটা হচ্ছে সত্য উৎপাদনের কারখানা। তারা যেটাকে সত্য বলে প্রচার করে সেটাই সত্য হিসাবে বিরাজ করবে সমাজে। এটাই তারা চায়, তাদের এই মাতব্বরিতা চায়। আমরা এই মাতব্বরিতাকে চ্যালেঞ্জ করি জন্য আমরা খারাপ। মানে প্রথম আলো ডেইলি স্টারের ইয়ে করবে কিভাবে, মানে প্রফেসর ইউনূসের সরকার মানে তাদের বিচার করবে কি? মানে সংবিধান সংস্কার কমিটিতে ডাকা হয় মতিউর রহমানকে মতামত নেওয়ার জন্য, মাহফুজ আনামকে ডাকা হয় মতামত নেওয়ার জন্য। মাহফুজ আনামকে ডাকলেই শুধু হবে না, তার বউকেও ডাকতে হবে, মাহফুজ আনামকে বউকেও ডাকতে হয় মতামত নেওয়ার জন্য। আচ্ছা বলেন তো, মানে মাঝে মাঝে মনে হয় যে সমস্ত বলি যে ওই মতিউর রহমান, মাহফুজ আনামের বউ ও সংবিধান বুঝে, মানে ভাব দেখায় বুঝে, কিন্তু এরা তো আসলে কিচ্ছু বোঝে না, রাষ্ট্র বোঝে না, সংবিধান বুঝে না। আচ্ছা বলেন, আমাদেরকে ডাকছে একবার হাফ অ্যান আওয়ারের জন্য কথা বলার জন্য, ডাকেনি তো? এটাই তো সেই এলিট স্ট্যাবলিশমেন্ট। এটাই এলিট স্ট্যাবলিশমেন্ট, বেকুব, অপদার্থ, মূর্খ। এরা বাংলাদেশ রাষ্ট্রটাকে ধরে আছে, এটা ধরে আছে। এবং এই বাংলাদেশ রাষ্ট্রটাকে যখন আমরা দখল নিতে যাচ্ছি তখন আমাদেরকে মব বলতেছে। যখনই আমরা দখলটা নিতে যাচ্ছি তখনই আমাদেরকে মব বলতেছে। মানে জনতা মব। মানে মাহফুজ আনাম, মতিউর রহমান কখনো মব না, যদিও তারা 111 ঘটাইছে। মানে রাষ্ট্র ক্ষমতাকে থেকে কেড়ে নিছে তারা, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতাটাকে কেড়ে নিছে 111 ঘটায়, কিন্তু তারা মব না। আর্মিকে দিয়ে, মানে বাংলাদেশের দুইটা পত্রিকা ইন্ডিয়া এবং আমেরিকার সাথে মিলে 111 ঘটাইছে, এটা প্রতিষ্ঠিত প্রমাণিত সত্য। এইরকম একটা রাষ্ট্রদ্রোহ করছে। তারপর মইনিউকে দিয়ে আর্মিকে ব্যবহার করে রাষ্ট্র ক্ষমতা দখল করছে। রাষ্ট্র ক্ষমতায় দখল করে রাষ্ট্র ক্ষমতায় ছিল 2 বছরের বেশি সময়। তারাই সরকার গঠন করেছিল, তারাই, এই যে সুশীল সমাজ, এরাই সরকার গঠন করেছিল। এবং প্রেস সচিব তখন তো হয়েছিল, ডেইলি স্টারের সহ সম্পাদক ছিল একজন, সে তো তখন ইয়ের প্রেস সচিব হইল, ফখরুদ্দিনের প্রেস সচিব হলো, তাই তো বোধহয় না ইলিয়াস? ডেইলি স্টারের ইয়ে তো ডেইলি স্টার অ্যাসিস্ট্যান্ট এডিটরই তো প্রেস সচিব হয়েছিল। মানে সব তো ডেইলি স্টার প্রথম আলোর মালগুলো যেহেতু 111 সরকার গঠন করলো, তাই না? এবং লিস্টিত সরকার গঠন, মানে এটা ষড়যন্ত্র কিভাবে হয়েছিল, কিভাবে হয়েছিল। প্রথম তারা শফিক রেহমানের কাছে যায়। শফিক রেহমান এটা আমাকে নিজে বলছেন। শফিক রেহমানের বাসায় যায়, বাসায় যাওয়ার কথা ছিল মতিউর রহমান, মাহফুজ আনাম এবং দেবপ্রিয় ভট্টাচার্য। দেবপ্রিয় ভট্টাচার্য বেশি চালাক যায়নি, মতিউর রহমান এবং মাহফুজ আনাম গেছে এবং শফিক রহমানকে এই প্ল্যানটা বলছে, 111 কিভাবে ঘটানো হবে এই প্ল্যানটা বলছে। এবং শফিক রহমান বলছে আমি এটার মধ্যে নাই। তারপরে তারা নিজেদের মতো করে এটা ঘটাইছে। তো ধরেন দুইটা রাষ্ট্র, বিদেশি রাষ্ট্রের সাথে ষড়যন্ত্র করে বাংলাদেশের একটা প্রতিষ্ঠানকে, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে, সেনাবাহিনীকে ব্যবহার করে আমি রাষ্ট্র ক্ষমতা দখল করব। হ্যাঁ, মইনিউ যেটা করছে ওই দিন বঙ্গভবনে, যে ওটা মব না? ওটা মব না? মানে 111 যে ঘটাইছে, ওই যে আর্মি যে ট্যাঙ্ক আর্মি সোলজার নিয়ে নিজেরা নিয়ে যে ইয়াজউদ্দিনকে অবরুদ্ধ করে তার কাছ থেকে ক্ষমতাটা নিয়ে নিল, এটা মব না? আমরা তো ক্ষমতা নেওয়ার কথা চিন্তাই করি না, আমরা তো প্রতিবাদ জানাই। কিন্তু পিনাকি ভট্টাচার্য, মানে আপনি যদি 2007 থেকে সেই 111 থেকে যদি এখনো পর্যন্ত যদি মানে আমরা ধারাবাহিকভাবে আসি, মানে প্রথম আলো ডেইলি স্টারের যে ভূমিকার কথা আপনি বলছেন, তাহলে সব সময় তো তারা একটা উইন উইন সিচুয়েশনের মধ্যেই আছে।
ইভেন আমরা বর্তমান সরকারের সময়েও দেখছি হ্যাঁ, যে কারণ 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 রাষ্ট্রটা জনগণের না। রাষ্ট্রটা এখনো জনগণের না, তো এটা এলিটদের রাষ্ট্র। আমি তো সবসময় বলি, আমি হাসিনার আমল থেকে বলি, আমি এটা এলিটদের রাষ্ট্র। হ্যাঁ, এই জনগণের রাষ্ট্র একসময় প্রতিষ্ঠিত হবেই। আজ না হোক কাল হবে, কাল না হোক পরশু হবে, না হোক একদিন না একদিন হবেই। জনগণ তার ক্ষমতা রিক্লেম করবেই। জনগণ তো কোনো মানে নিশ্চুপ নির্বীর্য বিষয় না। জনগণ কি জিনিস এটা 2024-এর জুলাই আগস্টে জনগণ দেখাই দিছে। এই জনগণ একদিন এই রাষ্ট্রের মালিকানা এটা দখল করবে। আমাদের লড়াই হচ্ছে, আমার লড়াই যদি বলেন, আমার লড়াই হচ্ছে জনগণ কিভাবে রাষ্ট্রের মালিকানাটা ফিরে পাবে বা ক্লেম করতে পারবে। কিন্তু 36 জুলাই রাষ্ট্র যদি না হয়, মানে সেক্ষেত্রে আসলে আর কত জীবন প্রয়োজন এই দেশকে জনতার রাষ্ট্রে পরিণত করতে হলে? মানে আপনি ইউরোপের ইতিহাস দেখেন না কেন? ইউরোপে কি গণতন্ত্র কি খুব সহজে প্রতিষ্ঠিত হয়েছে? অনেক রক্তপাত এড়িয়ে, অনেক রক্তাক্ত পথ এড়িয়ে এই ইউরোপে ডেমোক্রেসি প্রতিষ্ঠিত হয়েছে, গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। এমনকি আমেরিকাতেও দেখেন, এই কি রাস্তাটা কি সহজ? মানে ডেমোক্রেসির রাস্তাটা কি সহজ বা খুব সংক্ষিপ্ত, বা একটা ঘটনা ঘটলেই আমি এখানে পৌঁছে যাব? না, এটা একটা সবসময় একটা রাস্তা। এটা আপনি আগাতে থাকবেন, জাতিকে নিয়ে আগাতে থাকবেন, তারপরে দেখবেন আপনি যেখানে লক্ষ্য বলে মনে করছিলেন, তারপরে লক্ষ্য আরো অনেক দূরে সরে গেছে, আবার ওইখান থেকে আপনাকে যাত্রা শুরু করতে হবে। কিন্তু তারপরেও দেখেন, আমাদের কি প্রোগ্রেস নাই? প্রোগ্রেস আছে, তো অনেক প্রোগ্রেস আছে। দেখেন 2006-এ প্রথম আলো ডেইলি স্টার 111 ঘটাইতে পারছে, আজ পারবে? 111 ঘটাইতে পারবে? সবাই তো আছে। হ্যাঁ, তার প্রভুরা আছে, ইন্ডিয়া আছে, আমেরিকা আছে, আর্মিও আছে, ওয়াকার সাহেব আছে, মিলে যে করুক তো একটা 111, পারবে? পারবে না। হ্যাঁ, তো আসলে তো আমাদের জনগণের এজেন্সি আস্তে আস্তে প্রতিষ্ঠিত হচ্ছে। আমরা তো আস্তে আস্তে ক্ষমতাবান হচ্ছি, আমাদের কণ্ঠস্বর দাঁড়াচ্ছে, আমরা কথা বলতে পারছি, আমাদের কথা শুনছে, মানুষজন শুনছে। হ্যাঁ, আজকে ধরেন মানে একটা নির্বাচন হলো, হুএভার ক্ষমতায় আসলো, হুএভার XYZ যেই ক্ষমতায় আসলো, সে কি হাসিনা হয়ে যেতে পারবে? পারবে না। গুমখুন করতে পারবে? পারবে না। এই জিনিস বাংলাদেশে প্রোগ্রেস আছে, কিন্তু প্রোগ্রেস গুলো যেহেতু ধীরে হয়, প্রোগ্রেস সবসময় ধীরে হয়, যেহেতু ধীরে হয়, কারণ আমরা কোনো বিপ্লবাত্মক পরিবর্তন করতে পারিনি, প্রোগ্রেসটা ধীরে, সেজন্য চোখে পড়ে না। বাংলাদেশে তো আর কখনো গুম হবে না, বাংলাদেশে আর কোনোদিন আয়নাঘর হবে না, বাংলাদেশে কোনোদিন আর একটা হাসিনা হবে না, বাংলাদেশে কোনোদিন আওয়ামী লীগ ক্ষমতায় আসবে না। ওই দৌড়াইতে জয় বাংলা স্লোগান দিতে পারবে, কোনোদিন রাজপথে দাঁড়ায় লেজিটিমেটলি জয় বাংলা স্লোগান দিতে পারবে না। সো আমাদের প্রোগ্রেস আছে, কিন্তু সেটা হয়তো আমাদের প্রত্যাশা অনুযায়ী যথেষ্ট না। বাংলাদেশে আর কখনো আসলে সেই ফ্যাসিবাদ ফিরে না আসুক, সেটি সবারই আসলে কামনা। আমি খুব ছোট্ট করে ইলিয়াস হোসেন আপনার কাছে একটি প্রশ্ন একটু জানতে চাইবো। আমরা দেখেছিলাম আপনার একটি অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে আপনি প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান সহ ট্রান্সকম গ্রুপের যে পারিবারিক একটি হত্যাকাণ্ডের বিষয়টি সামনে এনেছিলেন। এটিও তো একটি অনেক বড় গুরুতর বিষয় আসলে, সেটি তদন্ত কিংবা আইনানুগ প্রক্রিয়ার আসলে আপডেটটা কি আপনার কাছ থেকে যদি একটু জেনে আসতে পারি? আমি যেটা বললাম যে 111-এর কথা, এই যে দাদা বলল যে মাহফুজ আনাম এবং মতির যেই ওদের যে ভূমিকা, মাহফুজ আনাম কিন্তু এই গেল বছর 2 আগে একটা ভিডিওতে সে সেটা স্বীকার করেছে যে 111-এর সময় ডিজিএফআই এর দেয়া সংবাদ আমাদের করা হয়নি, মানে করা ঠিক হয় নাই, এটার জন্য আমরা ক্ষমা প্রার্থী। জি, নিজে স্বীকার করেছে, ক্ষমা চাইনি, বলছে আমার ভুল হয়েছে, রিগ্রেট করেছে। it was my bad editorial judgment. রাইট, it was my bad editorial judgment. হ্যাঁ, ক্ষমা চাইনি, কিসের ক্ষমা চাইবো? ও ক্ষমা চাইবে কেন? ও তো ঈশ্বর, ও তো ফেরেশতা, ও স্বীকার করেছে, সে তার এই ভুলটাকে সে স্বীকার করেছে। এডিটোরিয়াল জাজমেন্ট, ব্যাড এডিটোরিয়াল জাজমেন্ট শব্দের একেবারে পারলে কবিতা লিখে ফেলে আর কি। এখন আপনি একটা আমি ভুল করছি, মাপ চাই, ওই কথা তো ওরা বলবে না, ওরা আমরা বলবো, আমরা যারা এলিট না, আমরা বলবো। ঘটনা খালি একটা না, এরকম ঘটনা অনেক আছে। এই প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। আপনি আজকে যেই সরকার কথা বলছে যে
আমরা কেন এটার বিরুদ্ধে কথা বলছি, এটা করে রাষ্ট্রের খুব নাকি আমরা নাকি অস্থিতিশীলতা বিশৃঙ্খলা তৈরি করছি। এই রাষ্ট্রের বিশৃঙ্খলা এই সরকার তৈরি করেছে। একজন বাণিজ্য মন্ত্রী, মানে রাজনীতি যারা করবে তাদের আপনি শপথ নেবেন, তাদের আগে থেকে কন্ট্যাক্ট করে নিতে হবে যে আমরা রাষ্ট্রের থেকে কোনো সুবিধা প্রাপ্ত হব না। কিন্তু আপনি ইউনূসের সরকার, এটা হলো গিয়া নতুন ধরনের সরকার। আপনি বাণিজ্য মন্ত্রী থাকবেন, আবার আপনি বিমান মন্ত্রী থাকবেন, আবার নতুন এয়ারলাইন্সের লাইসেন্স নেওয়ার জন্য আপনি চাপ দিবেন তাদেরকে। আপনি বাণিজ্য উপদেষ্টার কথা বলছেন। বাণিজ্য উপদেষ্টা রেজওয়ানা, উনি এনজিওতেও থাকবেন, উপদেষ্টাও হবেন, বিভিন্ন কোম্পানি থেকে টাকাও নেবেন, আবার আওয়ামী লীগের দীপুর কাছ থেকেও টাকা নেবেন, দীপুর সব কোম্পানির ওনার জামাইয়ের নামে লিখে নেবেন, সবই করবেন, ওনারা সব কিছু করবেন, কোনো বিচার হবে না। এখন মানুষ যখন দেখবে যে আমরা যেই জন্য, ধরেন আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন আমি কেন হাসিনার বিরুদ্ধে কথা বলেছি, আপনি আমাকে যা মনে চায় বলবেন, আপনার রাইট আছে, আপনার এখন আওয়ামী লীগের প্রতি অনেক ভালোবাসা আছে। আমি আমার এই জাতীয় সঙ্গীত চাই না। আমি তো ভাই এই দুর্নীতি কে করবে না করবে এগুলো নিয়ে আমি বিএনপি যখন ক্ষমতায় আসে নাই তখনই বলেছি যে বিএনপি আওয়ামী লীগ আমাদের দেশের মানুষের চরিত্রই এটা, আপনি না চাইলেও করাপশনের সাথে আপনাকে জড়ায় যাইতে হবে, কোনো না কোনো ভাবে জড়ায় যাইতে হবে আপনাকে। এখন আপনি যখন এই জিনিসগুলো পাবেন না, এই মানুষেরও তো অনেক চাওয়া ছিল, সেই মানুষের এই চাওয়াগুলো যখন পূরণ হয় নাই, তারা তো তখন আইন হাতে তুলে নেবে। আপনি যে বললেন যে প্রথম আলো ডেইলি স্টারের উপরে অগ্নিকাণ্ডের ঘটনা, কেন মানুষের ক্ষোভ আপনি তো সামাল দিতে পারবেন না। আজকে এই গেল 15 দিন ধরে আমার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, মানে কত উপর লেভেল থেকে করলে এটা করা যায়, আমি তো গত এই 10 বছর ধরে দেখছি যে ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এগুলো কিভাবে কি করতে হয়। এটা অবাক করার বিষয় যে এত উপর লেভেল থেকে তারপরে আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে লাগা হয়েছে। কেন? কারণ কথা বলতে দেওয়া হবে না। কথা বলতে দেওয়া হবে না কেন? আমরা হইলাম গিয়া সব ওনাদের বিরুদ্ধে কথাবার্তা বলি, আমরা দেশের বিশৃঙ্খলা তৈরি করি। এই গেল 15 মাসে মনে করেন কথার কথা, আমরা খুব বিশৃঙ্খলা করি। আমি আর পিনাকি দাদা আমরা দুজন সারাদিন বিশৃঙ্খলা করি, দেশের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে রাখি। আপনি বলেন তো, আমরা দুইজন এই গত 1.5 বছরে কয়জন মানুষকে হত্যা করেছে? এই ইউনূস সরকারের সময় সব মিলায় শুধুমাত্র নদীতে ডুবিয়ে এই অজ্ঞাত লাশ পাওয়া গেছে 38 জনের। এই গেল 15 বছর, এই কয়দিন আগের জরিপ এটা। সব মিলিয়ে প্রায় 450 মানুষ খুন হয়েছে। আচ্ছা, কয়দিন আগে যেই ব্যক্তিরা আপনাদের কাছে বারবার তাদের নিরাপত্তা চেয়েছে, যাদের কারণে আপনি আজকে উপদেষ্টা হতে পেরেছেন, সেই ব্যক্তিকে হত্যা করা হয়েছে। হত্যার পরে সেই হত্যাকারীকে আপনারা নির্বিঘ্নে এই দেশের ভেতরে লুকিয়ে রেখেছেন, ধরছেন না। আমি গতকালকে খুব নির্ভরযোগ্য একজন পুলিশ কর্মকর্তার কাছে শুনলাম, হাদির যে হত্যাকারী ফয়সাল, তাকে ডিওএইচএস এর একজন ব্রিগেডিয়ার জেনারেলের বাসায় রাখা হয়েছে, এবং সেই ব্রিগেডিয়ার জেনারেলের বাসায় পুলিশ সেই লোকেশন আপনার ঠিক করে তারপরে তাকে বলেছে যে এই বাসায় আছে, তারা এই বাসায় করতে চায়। তাদেরকে তাৎক্ষণিক সেই বাসায় যেতে দেওয়া হয় নাই, বাধা দেওয়া হয়েছে। হতে পারে তাকে হয়তো সেখান থেকে এখন সরিয়ে দেওয়া হয়েছে, আছে কিনা সেটা তারা বলতে পারবে। সো এই যে নিরাপদ একটা রাষ্ট্র যে স্বাধীন করে দিল, তার খুনিকে যে নিরাপদ জায়গা করে দেয়া এই রাষ্ট্রের, সে রাষ্ট্রের বিরুদ্ধে তো মানুষ বিপ্লব করবেই। আপনি যদি এটাকে মব বলেন, তাহলে মব আপনার কাছে মব, কারণ আপনি সেটাকেই মব বলবেন যেটা আপনার ক্ষমতাকে চ্যালেঞ্জ করবে। আপনার ক্ষমতা যতক্ষণ ঠিক থাকবে ততক্ষণ আপনি সেটা শান্তিপূর্ণ মনে করবেন। এটা হাসিনাও করতো, এটা হিটলারও করেছে, এটা সারা পৃথিবীতে সবাই করে। অতএব এই সরকারও যেই একনায়কতন্ত্র, যেই ফেসিবাদের যেই মানে প্রথম যে শুরুটা, সেই শুরুটা তারা আমাদেরকে দিয়ে করেছে। আপনার অনুসন্ধানী প্রতিবেদনের বাংলা এডিশন ভাই, বাংলা এডিশন হচ্ছে গিয়ে আপনার বিশৃঙ্খলা তৈরি করার জন্য নাকি বাংলা এডিশনই করেছে। বাংলা এডিশনকে কবে কোন মন্ত্রী, কোন উপদেষ্টা আমাদেরকে শর্ত দিয়েছিল যে প্রথম আলোতে যদি অগ্নিকাণ্ড হয় তাহলে সেটা প্রচার করা যাবে না? বাংলা এডিশনকে এরকম কোনো শর্ত দেওয়া ছিল নাকি? প্রথম আলোকে কি বলে দেওয়া আছে নাকি যে আপনি এই নিউজ করতে পারবেন, এই নিউজ করতে পারবেন না, যা ঘটে আমি সব দেখাইতে পারবো? আমি নিজে কি করেছি নাকি সেটা? বাংলা এডিশন করেছে সেটা। আমারে যদি নাকি আপনি দোষ দেন, আমারে দোষ দেন, কোনো সমস্যা নাই। বাংলা এডিশন কে? আমি বাংলা এডিশনের কি? আমি বাংলা এডিশনের কিছু নাকি?
আচ্ছা ইলিয়াস, এখানে একটা ছোট্ট প্রশ্ন করি, সরি ফর ইন্টারাপশন। মানে আমি আমার ফেসবুকে দেখছি আর কি, বাংলা এডিশনের কোনো একজন সাংবাদিককে নাকি দেখা গেছে ওইখানে। বাংলা সত্য? এডিশনের কোনো সাংবাদিক না। প্রথম কথা হচ্ছে, যার কথা বলা হচ্ছে বিভিন্ন ইন্ডিয়ান ইয়েগুলোতে আপনার কি বলে পত্রিকাগুলোতে তার একটা নিউজ, সে যখন কিনা ভাঙচুরের ঘটনা আপনার সরি অগ্নিকাণ্ডের যে ঘটনা, অগ্নিকাণ্ডের ঘটনার পরে সে 2 হাত এইভাবে প্রসারিত করে একটা ছবি তুলেছে সেখানে। এখন কে ভাঙচুর করেছে, কি করেছে, আমি ওই আলাপেই যাব না, আমি কৌশলগত কারণে ওই আলাপেই যাব না। কিন্তু কোনো মানুষ এক জায়গায় ভাঙচুর হচ্ছে, সে এখানে এটা কি অপরাধ নাকি এভাবে হাত তুলে ছবি তোলা? তাকে কেউ ভাঙচুর করতে দেখেছে? সে কাউকে ভাঙচুর করতে বলেছে এরকম কোনো ছবি আছে? এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই ছেলে আমাদের বাংলা এডিশনের কোনো রিপোর্টারও না, কোনো কিছুই না। সে আমাদের সাথে, আমার সাথে তার একটা খুব ভালো সম্পর্ক। সে দেশের বাইরে থাকে, কিছুদিনের জন্য দেশে এসছে, সে সৌদিতে থাকে, কিছুদিনের জন্য দেশে এসছে, এবং তার কাছে আমার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে আচ্ছা। এগুলো, সে আমার অ্যাডমিন, আমার ফেসবুক যেহেতু পেজ। কোনো গণমাধ্যমের বাংলা এডিশনের সে কোনো না, বাংলা এডিশনের কোনো এমপ্লয়ি না সে। না, আচ্ছা, কিন্তু সেটাই আমি সেটা জানতে চাচ্ছি। সে আমার খুব ঘনিষ্ঠ, আমার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলের অ্যাডমিন। সে আমার খুবই ক্লোজ একটা ছোট ভাই।